দেবীর লেখা নহন্যতে উপন্যাসটা আপনারা পড়েছেন কি? আর যদি নাও পড়েন, নাম তো নিশ্চয়ই শুনেছেন। 1972 সালে বইটি লেখেন মৈত্রেয়ী দেবী। এবং বইটির জন্য 1974 সালে উনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। বইটি প্রধানত আত্মজীবনীমূলক উপন্যাস হলেও ওই বইটা এতটা আকর্ষণীয় হয়ে উঠেছিল সমস্ত পাঠক মহলে, তার প্রধান কারণ তিনি ওখানে দেখিয়েছিলেন আমাদের কবিগুরুকে, আমাদের রবীন্দ্রনাথকে সহজ সরল জীবনযাত্রায়। মৈত্রেয়ী দেবী রবীন্দ্রনাথের স্নেহধন্যা ছিলেন। উনি ছোট থেকেই রবীন্দ্রনাথের সাথে, রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের ভাবনায় চিন্তায় সমৃদ্ধ হয়ে বড় হয়েছিলেন। ওনার যখন বিয়ে হয় উনি চলে আসেন কলকাতা থেকে মংপুতে, মৈত্রেয়ী দেবী ওনার স্বামীর সাথে। কারণ উনি এখানে, ওনার স্বামী ডক্টর মনমোহন সেন, উনি এখানে তখন শিবকোনা প্ল্যান্টেশনের ডিরেক্টর হিসেবে ছিলেন, ডিরেক্টর হিসেবে। তো সেই জন্য ওনারা চলে আসেন এবং উনি আমন্ত্রণ জানান রবীন্দ্রনাথকে, এবং কবিগুরু এখানে এসে তখন ছিলেন মংপুতে বেশ কিছুদিন। প্রায় 4 বার উনি ওনার জীবনের শেষের দিকে, তখন অনেকটাই বয়স হয়ে গেছে, প্রায় 4 বার উনি এখানে এসেছিলেন এবং মৈত্রেয়ী দেবীর সাথে সময় কাটিয়েছিলেন। এবং মৈত্রেয়ী দেবী ভীষণ ভালোবাসতেন কবিগুরুকে, নিজের হাতে যত্ন করতে, নিজের হাতে ওনার খাওয়ার বেড়ে দেওয়া, ওনার জামা কাপড় কেচে গুছিয়ে দেওয়া, সব কিছু নিজের হাতে করতেন। আর সেই সমস্ত বর্ণনা দেওয়া আছে নহন্যতে বইটাতে। আমি এই এই লকডাউনেই নহন্যতে পড়েছি, ফলে আমার ভীষণই ইচ্ছে ছিল মংপুতে একবার ঘুরে আসার। তো সেই সৌভাগ্য হয়েছে, আজকে আমি রয়েছি মংপুতে। আপনাদেরকে একটা ছোট্ট ভিউ দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনারা যদি দেখেন এখান থেকে দূরের পাহাড় দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথের ভাষায় তিনি এই পাহাড়ের এই রূপকে তিনি বলতেন যে যেন আকাশ থেকে নেমে গেছে সবুজের বন্যা। তো আপনারাও যদি দেখেন, দেখুন তো কবিগুরু কিছু বাড়িয়ে বলেছিলেন কি, নাকি তার যে মেটাফোরটা তিনি যেটা ইউজ করেছিলেন সেটা একদমই যথার্থ এই পরিবেশে। 10 days 9 nights আমরা বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গ ভ্রমণে। আর এই উত্তরবঙ্গ ভ্রমণে আমরা আপনাদের মূল যে ডেস্টিনেশনগুলো, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, আমরা এই ধরনের মূল ডেস্টিনেশনগুলোতে আপনাদের নিয়ে গেছিলাম। সাথে ছিল বেশ কিছু অফবিট ডেস্টিনেশন, যেমন ইচ্ছেগাঁও, রামধুরা, তারপর আমরা গেছিলাম লাভা, লোলেগাঁও, শিটং, অহলদারা। এইরকম বেশ কিছু অফবিট ডেস্টিনেশনে আমরা আপনাদের নিয়ে গেছিলাম। আজ আমাদের ট্রাভেলের শেষ দিন, আমরা রয়েছি শিলিগুড়ির কাছাকাছি। তো এখান থেকে আমরা আজ দুপুরবেলা রওনা হব আমাদের যে যার নিজের বাড়িতে। তো এই হঠাৎই রাস্তায় আস্তে আস্তে আমাদের প্ল্যান হলো যে কেননা আমরা রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত মংপু একবার না ভ্রমণ করি। তো আমরা ঠিক করে ফেললাম আমরা মংপু যাব। এখন প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে রয়েছি মংপুর নার্সারি, মডেল নার্সারি ভিউ পয়েন্টে। তো এখানে আমরা এখান থেকে শুরু করছি আমাদের মংপু ভিডিও। না, ওটা পড়া হয়নি, ওটাও মৈত্রেয়ী দেবী না? হ্যাঁ, ওটাও মৈত্রেয়ী দেবী। হ্যাঁ, আমি এখান থেকে ফিরে আমি অবশ্যই সবকিছু আছে। হ্যাঁ, তো আসলে আমাদের এটা প্ল্যানিং ছিল না। আমরা এমনি নর্থ বেঙ্গল দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সব ঘুরে তারপর আজকে আমি আমাদের স্যারকে রিকোয়েস্ট করলাম যে স্যার একটু চলুন না, যদি মংপুতে যাওয়া যায়, শিলিগুড়ির কাছেই। তো স্যার বললেন তাহলে চল। এমনি দেখার কিছু বোঝা যায় না,
একটু ব্যাকগ্রাউন্ড আছে, একটু হিস্ট্রি আছে। মানে গুরুদেব মঙ্কুতে এত রিমোট প্লেসে সেই সময় সেই বয়সে কেন এসেছিল সেটা একটু ব্যাকগ্রাউন্ড আছে। যে সেই চেয়ার আছে, যে চেয়ারে গুরুদেব বসতেন, এটা গুরুদেব বিহারিতে ছিলেন। যে একটা বই আছে সে মৈত্রী দেবী সেনের, এটা মঙ্কুতে রবীন্দ্রনাথ, সে বইয়ের মানে এই চেয়ারের কথা আছে। মানে গুরুদেব একদম সকালবেলা উঠে এই চেয়ারে বসতেন, বিকালবেলায় চেয়ারে বসতেন। মানে এই চেয়ারে বসে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতেন। সে সময় দরওয়াজাগুলো ছিল, এটা পড়ে বারান্দা ছিল, শুধু এই খোলা বারান্দা ছিল। গুরুদেব ছিলেন প্রাকৃতিক ব্যক্তি, সেজন্য এই জায়গাটা গুরুদেবকে খুব ভালোবাসতেন। সেজন্য এই তাম্র ফলকটি এদিকে রাখা ছিল। এর ফলকের মধ্যে যে স্ক্রিপ্ট আছে সেই মৈত্রী দেবীর স্ক্রিপ্ট। এই বাড়িটা যে 20th May 1944 থেকে রবীন্দ্র স্মৃতি ভবন ছিল। আই থিঙ্ক শুধু আমাদের দেশে না, সারা বিশ্বের মধ্যে এটা প্রথম রবীন্দ্র স্মৃতি ভবন। আর আসলে এই বাড়িটা ছিল সেই মৈত্রী দেবীর হাজব্যান্ড ডক্টর মনমোহন সেন উইমেন ফ্যাক্টরি চিফ কেমিস্ট, মানে কুইনলজ ছিলেন। সেজন্য ওনাদের একটা সরকারি কোয়ার্টার ছিল। মৈত্রী দেবীর বাবা তো আপনারা জানেন, সুরেন্দ্রনাথ দাস, খুবই বিখ্যাত অধ্যাপক ছিলেন। মানে ওনার গুরুদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সেজন্য মৈত্রী দেবীও মানে ছোটবেলা থেকে ওদের কাছে ছিল, মানে স্নেহধন্য ছিলেন। সেই মৈত্রী দেবীর বিশেষ আমন্ত্রণ মানে মঙ্কুতে এসেছিলেন। এজ এ ফার্স্ট টাইম 1938 21 May সেই কালিম্পং থেকে মঙ্কু এসেছিলেন। 1939 দুবার এসেছিলেন। 1940-তে গুরু এই লাস্ট এই বাড়িতে এসেছিলেন। মানে জীবনে একদম শেষ বয়সে বাড়িতে ছিলেন। এখন এসে গুরু সে 1.5 মাস 2 মাস পর্যন্ত থাকতেন এই বাড়িতে। গুরুদেবকে মানে মঙ্কু এত ভালোবাসতো, এত ভালোবাসতো। ফর এক্সাম্পল, যখন গুরুদেব সেকেন্ড টাইম এসেছিলেন 1939-এ, তখন এই যে পুরী থেকে সোজাই মঙ্কু এসেছিলেন। মানে সেই সময় সেই বয়সে কোথায় পুরী আর কোথায় মঙ্কু। যখন থার্ড টাইম এসেছিলেন 1939-এ, তখন সেপ্টেম্বর 12 তারিখ থেকে নভেম্বর 5 তারিখ পর্যন্ত গুরুদেব এই বাড়িতে ছিলেন। মানে আজকের দিনে এই বাড়িতে ছিলেন। আরও 1940-তে গুরুদেব জন্মদিন 25শে বৈশাখে এই বাড়ির মধ্যে সেলিব্রেশন হয়েছিল। এই বারান্দার মধ্যে আমাদের সমস্ত মঙ্কুকে পাহাড়িয়াজনকে নিয়ে সে আমাদের সমস্ত যে ব্রিটিশ সাহেবদের, যে বাঙালি সাহেবদের, এই সমস্তকে মানে এক সঙ্গে রাখে গুরুদেব সেই বার্থডে সেলিব্রেশন করেছিলেন। সে সময় গুরুদেব বয়স উনি 80 বছর বয়সে প্রবেশ করেছিলেন। সেদিন জন্মদিন নামক 3টি কবিতা আছে, এখনো রচিত হয়েছিল। তার শেষটিতে লিখিয়া, যা আমাদের এখানকার গ্রামের লোকের কথাটা, এই যে অপরাহ্ন এসেছিল জন্মবাসের আমন্ত্রণে পাহাড়িয়া যত, একে একে বিলম্বরে পুষ্পের মঞ্জরি নমস্কার সহ, ধরণী লবিয়াছিল কোন কোনে পুষ্পরে আসনে বসি, বহু যুগে বনহি তপ্ত তপস্যার পড়ে এই বর, এই পুষ্পের দান মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করি। যে শেষটিতে লিখে আছে। আবার পঞ্চমবার আসার কথা ছিল, কিন্তু গুরু আসতে পারে না। মানে অসুস্থ হয়ে কালিম্পং থেকে ওনাকে কলকাতা নিয়ে গেছে। তারপর অপারেশন মারা গেছেন। এই যে গুরুদেব রাইটিং, উনি এই ঘরে বসে লিখতেন, ছবি আঁকতেন। এটাকে কাঁচের ঘর বলতো। এই যে এজিটি যাচ্ছে, জাস্ট এই লকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে সেই চেয়ার আছে, সেই টেবল আছে যে গুরুদেব বিহারিতে। চেয়ারের ডিজাইনটা গুরুদেব নিজে ডিজাইন দিয়ে তৈরি ছিল। আই থিঙ্ক এই ডিজাইনের যে শুধু মঙ্কুতে আছে, ওরা আমরা কোথায় দেখি নাই। এই যে বাবা ডিজাইন দিয়েছে, ছেলে কাজ করেছিল, যেটা ছিন্ননাথের কাজ। মানে উনি তো কাঠের কাজ খুব ভালো করে, গ্রেট আর্কিটেক্টার অলসো। একটু হাইজিনিক চেয়ার আছে, মানে হাওয়া ঢুকবে না, না গ্যাসের প্রবলেম, ঠান্ডা লাগবে না, আরো পিঠের ব্যথা হবে। জীবনের মানে শেষ বয়স, আই থিঙ্ক 60+ থেকে গুরুদেব এই ছবি আঁকাটা শুরু করেছিলেন। এই মঙ্কুতে বসে গুরুদেব অনেক ছবিগুলো এঁকেছিল। যে সেই রঙগুলো যে দিয়ে উনি ছবি আঁকতেন। মাঝখানে যে ক্যানভাস রাখার জন্য স্ট্যান্ড, মানে ইজলের কাজ করতো। গুরুদেব হাসতেন, আই থিঙ্ক ওনার হাসি ছবিটা খুব কম পাওয়া যায়। আর গুরুদেব তো নিজে বায়োকেমিক ওষুধ খেতেন, বায়োকেমিক প্র্যাকটিসও করতেন। এই যে সেই ওষুধপত্র মানে এগুলো রয়ে গেছে, এই জন্য কোনো 5th টাইম এখানে আসতে পারেন না। ওই যে পেপার বোর্ডে কাজ করতেছে প্লাস্টার প্যারিস। আর তখনকার দিনে যে লম্বা লম্বা কলম তুলি হতো, সেই রাখার জন্য তৈরি করেছিলেন, লাইক প্যারিস স্টাইলে। অনেক লম্বা মানুষ, মানে 6 feet 3 inches ছিল গুরুদেব।
সেই সময় তো বয়স অনেক হয়েছিল, সেই জন্য গুরুদেব একটু ঝুঁকিয়ে গেছিলেন। তো জীবনের শেষ সময় অনেক ট্রাবল হয়েছিল, কিন্তু সেই ট্রাবলের মধ্যে একটা ট্রাবল ছিল যে শ্বাসকষ্টে, সেই জন্য যে পিছনে হালান দেওয়ার জন্য, পিছনে হালান দিয়ে যে স্ট্রেট আছে ওদিকে পিল্লো দিয়ে মানে একটু ব্যান্ড হয় উনি শুটতেন। এই দরওয়াজাটা খোলা থাকতো, এখন থেকে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য সবটাও দেখতেন। আর এইখান থেকে একদম সকালবেলা সানরাইজিংটা খুব ভালো পাওয়া যাবে। আর এই বাস খাটের ডিজাইনটা এখন চলছে, কিন্তু গুরুদেব সেই সময় মাংকুতে ইন্ট্রোডিউস করেছিলেন ওনার ছেলের কাজ। এই যে ডাইরেকশনে গুরুদেব এই বেডটা এখানে রাখা। যে মঙ্কুতে বসে যে কবিতাগুলো লিখেছিলেন, সেই কবিতাগুলো যে মঙ্কু পাহাড়ে সায়নাটা, ছায়াছবি, স্মৃতির ভূমিকা, মানাসী, সানাই, অতিরার, বাসা, এই সমস্ত মঙ্কুতে বসে লিখেছিলেন। এছাড়া মানে শেষ কথাও এখানে বসে লিখেছিলেন। ছেলেবেলা এখানে লেখা শুরু হয়েছিল। উপাসনা ঘরটা, এই উপাসনা ঘরটা শেষ হয়ে গেছে, মানে শেষটাই বেঁচে আছে বাইরে। উপাসনা ঘরটা শেষ হয়ে গেছে, মেনটেন্যান্স হয় না, কিন্তু শেষটা বেঁচে আছে বাইরে। এই গাছটা এখন আছে, গাছের তলা বসে অনেক ক্রিয়েশন হয়েছে। যত পিছনে দাঁড়িয়ে আছে মাইত্রী দেবীর সঙ্গে ওনার বোন আছে চিত্রিতা, ওই ওনাকে ডাক নাম দিয়েছে তুলতুল, যার কথা যে নাহান্নাতে বই আছে, মানে ওয়ান অফ দি ক্যারেক্টার অফ নাহান্নাতে, চিত্রিতা অলসো। মৈত্রী দেবী আছে, ওনার হাজবেন্ড আছে ডক্টর সেন, ওনার বোন আছে চিত্রিতা, আর যে মৈত্রী দেবীর মেয়ে ওইটা নাকি মিষ্টু বলতেন, মধুশ্রী দাস, এখানে বেঁচে আছেন উনি। ওই যে কলকাতায় বালিগঞ্জ কসবাতে একটা স্কুল আছে দোলনা, নিজের স্কুল, কিন্তু উনি কোনো রেসপন্স দিচ্ছে না বাড়িতে, সেই জন্য আমার ওনার সঙ্গে অত যোগাযোগই নেই। মানে ওনার চাইল্ডহুড ডেজটা এখানে কেটেছিলেন, কিন্তু রেসপন্স দেয়। সেই সময় একটা ডাইনিং রুম ছিল, ডাইনিং রুম ছিল, কিচেন দেওয়ার আছে নষ্ট হয়ে গেছে। ওই যে বসে আছে ছেলে রথীন্দ্রনাথ, এই যে মৈত্রী দেবী, ওই যে ছেলে রথীন্দ্রনাথ সঙ্গে ওনার স্ত্রী আছে প্রতিমা দেবী, ছেলের বউ। মানে ওনার তো মাঝে মাঝে আসতে নেই বাড়িতে। যখন গুরুদেব বাড়িতে ছিলেন তখন তো শুধু উনি বেঁচে ছিল, ওরা তো সবাই আগে মারা গেছেন। যে বেঁচে ছিল রথীন্দ্রনাথ, ওনার কোনো বংশ হয় না, মানে পার্টিকুলারলি গুরুদেব ফ্যামিলিতে কোনো কেউ বেঁচে না, মানে সব শেষ। একটা অ্যাডপ্ট করা মেয়ে ছিল রথীন্দ্রনাথের, আপনার মনে হয় যে পুপে, যে পরে উনি নন্দিনী কৃপলানি হয়ে গেছে। পিছনে হারান দিয়ে বসে আছে, সেই চেয়ারের জন্য যে বাইরে রাখা নাই ছিল, এই গাছটা এখন আছে। প্রথমবার এসে তো গুরুদেব বাড়িতে ছিল, মানে এখন থেকে 4 কিলোমিটার উপরে আছে, এটাকে সোরেল বাংলো বলে। এটা ছিল সেই সময় মংপুর গেস্ট হাউসের মতন ছিল, কিন্তু এটা জঙ্গলের মধ্যে ছিল। বাড়িটা ভীষণ বড় বাড়ি ছিল, সেই জন্য গুরুদেবকে এই জায়গাটা অত ভালো লাগে না। সেজন্য 15 ডেজে বাড়িতে থেকে গুরুদেব 5 জুন 1938 বাড়িতে এসেছিলেন। এই বাড়িতে বসে যে ক্যামেলিয়া যে কবিতাটা আছে, এই বাড়িতে বসে লিখেছিলেন গুরুদেব। কি হয়েছিল মানে 1986 থেকে এখানে পাহাড়ের একটু এজিটেশন হয়েছিল, সেই ঝামেলা। সেই সময় মানে সেই অনসোশাল এলিমেন্টসটা মানে এটাকে আগুন ধরে দিয়েছে, এখনো কিছু শেষটা বেঁচে আছে। আর মংপুতে রবীন্দ্রনাথ বইয়ের মধ্যে যে বিশাল বিশাল হরকিলের গাছের কথা আছে, এই গাছগুলো এখন আছে ওদিকে। সেই সময় রাস্তাটা এরকম ছিল। এই রাস্তাতে মানে গুরুদেবকে শ্যুট করতো না, গুরুদেব তো অনেক বছর বয়স, সেই সময় 77+ ছিলেন।
সেজন্য গুরুদেবকে সুবিধার জন্য সে কুইমেন্ট ফ্যাক্টরি থেকে আমাদের পাহাড়িয়া লেভেল লোকটাকে এখন থেকে 12 কিলোমিটার নিচে সে রম্বি থেকে গুরুদেবকে সে পালকি করে 12 কিলোমিটার উইদিন 4 hours 5 hours বাড়িতে নিয়ে আসতো। ইন দ্যাট টাইম মাই গ্র্যান্ডফাদার অলসো বট দ্যাট পালকি। আমি সেদিন পালকি ভাগের নাতি, মানে দাদু গুরুদেবকে সানিধ্যে পেয়েছিলেন, বাবা গুরুদেবকে দেখেছিলেন, আর আমি ওনার মুখ থেকে অনেক কথাটাও শুনেছিলাম। সেই জন্য আমার উপরে কিছু পড়ে গেছে। কিন্তু এখন আমরা ভাবছি মানে আমার মতন পাগল লোক এরকম লোকের কাছে টাইম নাই। একটা আমি কথা বলতে চাই, আপনার ভয়েস ভীষণ সুন্দর, আপনার গান একটা শুনবো শেষে, এটা আমার রিকোয়েস্ট। সেটা তো আছে, কিন্তু আমরা মতন পাগল লোক এরকম কাজ করে, আর এখন লোকের কাছে টাইম নাই, সব নিজেকে নিয়ে ব্যস্ত আছে, আর আমরা এখানে বসে আসতে পারছি। কি বলবো, এই পাহাড়টিটা লাস্টে পড়ে এইটুকু আছে বাইরে। ওই যে আমাদের এখানকার গ্রামের লোক এই যে 25শে বৈশাখের অনুষ্ঠান করছে, যে 1940-তে উপাসনা ঘরে রাখে। newspaper যেগুলো পড়তেন সেসব হচ্ছে ন্যাশনাল হেরাল্ড, মে 20, 1939 নিউজপেপার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে 1 মাস আগে। হাজবেন্ড পরে উনি ডাইরেক্টর হয়েছিলেন সিন্ধুরা প্লান্টেশন। তারপর উনি 1955-এ মংপু থেকে রিটায়ার্ড করেছিলেন, এই জন্য ওনার ফ্যারাল প্রোগ্রাম চলছে। এই বাচ্চাটা হচ্ছে মৈত্রী দেবীর ছেলে প্রিয়দর্শী সেন, উনি ওখানে বেঁচে আছেন। ওনার সঙ্গে আমরা কথা হয় ফোনে মাঝে মাঝে, কিন্তু উনিও মানে নিজেকে নিয়ে ব্যস্ত আছে। উনি কোথায় থাকেন এখন? যে কলকাতাতে আছেন, উনি যে মৈত্রী দেবীর যে খেলাঘর আছে উনি চালাচ্ছেন। সে আমাদের এখনকার গ্রামে খোলা নাম বলে একটা জায়গা আছে, সে গেল খোলা পর্যন্ত টয় ট্রেন আসতো। 1950-তে পাহাড়ে যে ল্যান্ডস্লাইড হয়েছিল সেই সময় সমস্ত নষ্ট হয়ে গেছে, মানে এখনো কিছু কিছু শেষটা বেঁচে আছে, আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। কাপড় চেঞ্জ করে ঘুরবে, ঘুরে স্নান করবে। তখনকার কিন্তু অনেক গিজার পিজার এই সমস্ত কিছু ছিল না। ওদের নিজের কনসেপ্ট আছে যে 1930-এর কথা, যে লাইক বাথটব তো সিস্টেমটা ছিল, মানে এই কল থেকে ঠান্ডা জল আসতো, এখানে প্রয়োজন হতো। এখানে জলটা গরম করে, মানে বাইরে থেকে জলটা গরম করে ঢেলে দিত। এই ফুটা থেকে ঠান্ডা জল, এই ফুটা থেকে গরম জল সেই টবের মধ্যে মিক্সড হতো। গুরুদেব একটু উঁচু করে পিছনে হালান দিয়ে, মানে ব্যাকরেস্ট করে বসে স্নান করতেন। এই যে সাবান টাবান রাখার জন্য ওনার জিনিসপত্র ওখানে থাকতো। যে স্টেপ করে দিয়েছিল এই যে হাত রাখার সুবিধার জন্য, মানে রাইট হ্যান্ড কাজ করতো, লেফট হ্যান্ড এখানে আরাম করতো। সে সময় তো বয়স হয়ে গেছিল, সেজন্য যে উঠার সুবিধার জন্য কাজ হতো। এই ট্যাপ থেকে কন্টিনিউ জল আসছে, সেজন্য এটাকে ছোট করে দিয়েছিল। এই যে বাইরে থেকে জলটা গরম করে ঢেলে দিতে, সেজন্য সাইজটা বড় করেছে। বুঝলি, কমন সেন্স, নিজের কনসেপ্ট আছে যে 1938 করে। আর সে উপাসনা ঘরটা শেষ হয়ে গেছে গ্রিন কালারের। আর নতুন করে যে হলিডে হচ্ছে উপরে গ্যারেজ ট্যারেজ, এই কমিউনিটি হল, এই সমস্ত যে নেচারলি ছিল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে গাছের তলায় বসে অনেক ক্রিয়েশন হয়েছিল ওই গাছটা। এখানে তো পাতাগুলো ঝরে গেছে, আবার পাতা উঠবে। তো গুরুদেব যে জায়গাটি একটা নাম দিয়ে দিত, এই গাছের নামটা দিয়ে দিয়েছিল গুরুদেব সপ্তপর্ণী, আবার পাতা উঠবে, এখানের মধ্যে সপ্তাহের কথা। দুধের কথা আছে, মানে গভর্নমেন্ট এটাকে নিয়ে উদাসীন তো আছে। এই গাছটা পড়ে গেছে এপ্রিল লাস্ট 16 লাস্ট ইয়ার।
গুরুদেব ছিলেন বলে একটু সাইড করে পড়ে গেছে এই গাছটা। আর এই যে নিজেরা উঠেছেন এবং আমাকে উঠাতে দিচ্ছেন, এই গাছটা কোনো সময় পড়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ লোকের চোখেও পড়ে গেছিল, কিন্তু কেউ কোনো রেসপন্স দিচ্ছে না। যদি পড়ে তাহলে আমরা বুঝতে হবে। গুরুদেব হাতটা যে কি ছিল, মানে যে পারস পাথর মতন ছিল, মানে যে চিজে হাত দিত সেটাই শোনাই যেত। 60+ থেকে শুরু করেছিলেন আঁকাটা। আই থিঙ্ক যত গান লিখেছিলেন সেই থেকে বেশি গুরুদেব ছবি এঁকেছিলেন। অ্যাকচুয়ালি হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ মডার্ন আর্ট ইন্ডিয়া অলসো। মানে মডার্ন আর্ট ওনারা যে বিদেশ থেকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করেছিলেন, যে ওখানে চলছে। আর উনি মাত্র এখন যে আর্টিস্ট ছিলেন, যে নিজের প্রতিকৃতি নিজে আঁকতেন, যেখানে মডার্নাইজ সেলফি ইলেকট্রিসিটি লাইনটাই কেটে দিয়েছে। ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়েছে। আমি বিল পেমেন্ট করার জন্য টাকা মানে স্যার এই বাড়িতে কোনো প্রবলেম নেই। মিস্টার সেনের অফিস রুম ছিল এই রুমটা, আর সেই সময় একদম খোলা ছিল, মানে দরওয়াজাগুলো ছিল না, যে পরে করা নাই ছিল। এই মাধবীলতা আছে, এখন আছে, বাইরে তো পাশে আছে। ঘুরলে এরকম ঝুঁকিয়ে গেছিল, সেই জন্য সে বিছানাতে, যে পিছনে হালান দিয়ে বসে আছে। 1940-তে যে জন্মদিন সেলিব্রেশন ছিল, সেই জন্মদিনের ছবি। মাইত্রী দেবী, ওনার হাজবেন্ড আফটার রিটায়ারমেন্ট, ওনার বয়সের মধ্যে একটা ডিফারেন্স ছিল। এই যে সে রাইটিং রুমের ছবি, এই যে সেই চেয়ার ছিল, বাইরে রাখা নাই ছিল। এই গাছটা হচ্ছে এখন আছে, সেই জন্মদিন কবিতাটা হচ্ছে 1940-তে কোনো বছর।
ডুডলস বলে মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে স্যালি করতে নেই এরকম কিন্তু মিনিংলেস। কিন্তু আমরা এটাকে বাংলাতে বলে মানে ভাউন্সের মধ্যে একটা সৃষ্টি, মানে যদি কোনো সেন্টেন্স লিখতে লিখতে ভুল হয় তাহলে আমি তো এমনি কাটছি, আমাদের মনে কিছু হবে না। কিন্তু গুরুদেব মনে দেখি সেন্টেন্সটা আমার হাত থেকে ক্রিয়েট হয়েছিল, আমার হাত থেকে একটা ভুল হয় ডেথ হয়েছিল, সেজন্য উনি সেই ভুল হয় সেন্টেন্সের মধ্যে আবার প্রাণ ভরে দিতেন, মানে এইরকম করে ছবি আঁকে। মানে কোনো সেন্টেন্সকে গুরুদেব মারতো না, এই জন্য ফিলোসফি মানে অল টাইম হি ওয়াজ এ ক্রিয়েটিভ ম্যান। এই যে একটু জিওমেট্রিক আর্ট আছে এটা, মানে কোনো ডিজাইন করে গুরুদেব সেই ভুল হয় সেন্টেন্সের মধ্যে আবার প্রাণ ভরে দিতেন। এতে করে করে পরে উনি বিখ্যাত আর্টিস্ট হয়েছিল। গুরুদেব ফিলোসফি আমার কমেন্টস বুক আছে। এবার কমেন্টস লিখতে হবে। এখন আপনার কি মনে হয়েছে? তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকালবেলা যে তোমার নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পাচরণ আমি পাইনি তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ওরার ওরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তোলা মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কি কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে পুরানো সে দিনের কথা ভুলবে কি রে হায়সের চোখের দেখা প্রাণীর কথা সে কি ভুলা যায় সে কি ভুলা যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার সেরকম কিছু বলার নেই। এখানে যে ডিজিটাল বুক রয়েছে সেখানে আমি একটু ছোট্ট লিখেছি, ওটা আপনাদের শোনাতে চাই। রবি ঠাকুর আমাদের মননে শয়নে স্বপনে চিরকাল ভগবানের আসনে চিরজাগরিত থাকবেন। মৈত্রী দেবী ভাগ্যবান, তিনি নিজের হাতে কবিগুরু সেবা করার সুযোগ পেয়েছিলেন। আর আমরা ধন্য, কবিগুরু স্পর্শ ধন্য মঙ্কুতে আসতে পেরেছি। বহু ভ্রমণ, বহু চৌধুরানো দৃশ্য মঙ্কু রবীন্দ্র ভবনের কাছে ম্লান। আর না বললেই নয়, মঙ্কুতে এসে আলাপ হলো শিশির রাহুত মহাশয়ের সাথে।
কবিগুরুকে কেউ মন দিয়ে প্রাণ দিয়ে ভালো না বাসলে, নিজেকে উজাড় করে ওনাকে ভালো না বাসলে এই উদাত্ত গলায় রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন না। একজন কবিগুরুর মুগ্ধ শিষ্যা হয়ে আমার আবেদন, কবিগুরুর এই আলোয় আরো জনসমাজে প্রকাশ্যে আসুক, সরকার সচেতন হোক, শিশির রামুর স্যারের মতো আরো বহু বহু মানুষ কবিগুরুকে ভালোবাসুক। মংপুতে এসেছি আমরা, সেই রবীন্দ্রনাথের আমাদের কবিগুরুর স্মৃতি বিজড়িত সেই স্থান। এখানে এসে আমরা প্রকৃতপক্ষেই আমরা ধন্য। আর কবিগুরুকে পাইনি আমরা, কিন্তু কবিগুরুর স্মৃতি নিয়ে আঁকড়ে নিয়ে, প্রকৃতপক্ষেই বলে না কারোর স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা, সেই রকম একজন মানুষকে পেয়েছি। তিনি শিশির রাহুত মহাশয়। ওনাকে আমরা মানে সবাই মন থেকে প্রণাম জানাই আমাদের কবিগুরুকে বাঁচিয়ে রাখার জন্য। পাহাড়ে রবীন্দ্রনাথের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা মংপুর এই রবীন্দ্র ভবন, এটা বাঙালির কাছে একেবারেই, বাঙালি আমাদের সবার কাছে, ভারতবর্ষের কাছে এটা একটা ভীষণ আবেগ। কিন্তু এটার জন্য যদি আলাদা করে কোনো ওই যে বোর্ড, ট্রাস্টি বোর্ড বা কোনো ডিপার্টমেন্ট যদি আলাদা করে করা হতো, যে রবীন্দ্রনাথের স্মৃতিগুলোকে বাঁচানোর জন্য, সেটা গৌরীপুর হাউস হোক, যেটার অবস্থা খুব খারাপ, কিছুটা কাজ চলছে, চিত্রভানু হাউসে আমরা দেখলাম কিছুটা কাজ চলছে, তো এরকমটা যদি করা হতো তাহলে ভালো হতো। আর এটা ছাড়াও আমি আপনাদেরকেও, আমাদের সমস্ত ভিউয়ার্সদের অনুরোধ করব যে আপনারা এখানে এলে, আপনারা যদি নর্থ বেঙ্গল মানে বেড়াতে আসেন, এখানেও আসবেন। রবীন্দ্রনাথ আমাদের সম্পদ, আমাদের সবার দায়িত্ব সেই সম্পদটাকে টিকিয়ে রাখা। এখানে যদি সেরকম ভিজিটার্স আসতে শুরু করে, তাহলে নিশ্চয়ই সরকারি পদক্ষেপ বা সব রকম পদক্ষেপ নেওয়া শুরু হবে। কিন্তু আপনারা যদি না আসেন, আপনারা যদি আমাদের হেরিটেজগুলোর প্রতি সচেতন না হন, তাহলে কমেন্ট না করেন, মানে একটা কমেন্ট খাতাতে যদি আপনারা আপনাদের নির্দিষ্ট মন্তব্যগুলো একেবারে যা ফিল করছেন সেগুলো যদি না লেখেন, সেটাই ফলে আপনারা, মানে আমি এটাই বলবো যে আমাদের এটা সবার দায়িত্ব, শুধু কোনো সরকারকে দোষ দেওয়া বা কিছু নয়, আমাদের সবার দায়িত্ব আমাদের সম্পদকে, আমাদের কবিগুরুর যে মানে স্মৃতি বিজড়িত যে স্থান, সেটাকে বাঁচিয়ে রাখা। আমরা এখানেই শেষ করছি, আমাদের নর্থ বেঙ্গল ট্রিপেরও শেষ এখানেই। নমস্কার, ভালো থাকবেন। আর আপনারা যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ভালোবাসা আপনারা প্লিজ দেখাবেন। বাঁকা